নেপাল তিব্বত সীমান্তে নতুন শঙ্কা দ্বিতীয় পাহাড়ি ঢল। হিমবাহ ধসের স্থানে সৃষ্টি হয়েছে হ্রদ। প্রাণহানি না বাড়লেও এখনো নিখোঁজ ১,৫০০ মানুষ। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্নোত্তর ঘিরে উত্তাপ। তাচ্ছিলের অভিযোগ, বিরোধী দলের ওয়াকআউট। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়া পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার কথা না। আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই। তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয়। অর্থনৈতিক করিডোর চালু করতে ঐতিহাসিক সিল্ক রুটকে গুরুত্ব দিচ্ছে চীন। বাণিজ্য সম্পর্কে জোরদারের আশা, চ্যালেঞ্জ থাকলেও বেইজিং এর প্রস্তাব খতিয়ে দেখছে ঢাকা। ভালো প্রস্তাব হিসাবে এটা গ্রহণ করেছে। এটা তো একদিনের জিনিস না, ইটস টাইম স্পেসিফিক, একটা টাইমের ব্যাপার আছে, তো একটা টাইম ফ্রেমেই হবে। মেট্রো রেল প্রকল্পের বিভিন্ন ত্রুটি মেরামতে দরকার শত কোটি টাকার। রিপোর্ট অডিট কমিটির খরচ দিতে নারাজ পরামর্শক ও ঠিকাদার, জবাবদিহির আওতায় আনার তাগিদ। যারা কনস্ট্রাকশন করেছে, যারা সুপারভিশনে ছিল, যারা ডিএমটিসি যারা ছিলেন, যারা বুঝে নিয়েছেন, তাদেরকে কিছু জিজ্ঞাসা করার ব্যাপার আছে জাতির পক্ষ থেকে। গাজীপুরে ২ পৌরসভায় সুপেয় পানির ব্যয়বহুল প্রকল্প। ৩৩ কোটি টাকা খরচে পাম্প চলেনি একদিনও। ৩ বছর সেবা বঞ্চিত গ্রাহক। নির্মাণের মাস না পেরোতেই জামালপুরে অস্থায়ী প্রতিরক্ষা বাঁধে একাধিক ফাটল আর ধস। কাজের মান নিয়ে অসন্তোষী স্থানীয়দের। দায় নিতে চায় না পানি উন্নয়ন বোর্ড। এটা শুধু তো দৃষ্টি ধাঁধানো একটা কাজ করে চলে গেছে, দায়িত্ব সেরে দেওয়া যেটাকে যাকে বলে। এই নদী খনন নেই, আমাদের আরো ক্ষতি বেশি করছে। কাজের চলমান অবস্থায় এবং শেষের দিকে দেবে গেছিল স্কাওয়ারিং হয়ে, তো এই দেবে যাওয়া অংশ পুনরায় এটা ঠিক করে দিয়েছে ঠিকাদার। এখানে নিম্নমানের হওয়ার কথাটা ঠিক নয়। নবায়নযোগ্য জ্বালানিতে নতুন সম্ভাবনা। অন গ্রিড সৌরবিদ্যুৎ। কাপ্তাই কেন্দ্র থেকে ৭ বছর ধরে জাতীয় গ্রিডে সরবরাহ। সক্ষমতা বাড়াতে আসছে আরও 2টি প্রকল্প। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নেপাল তিব্বত সীমান্তে দুর্যোগের রেশ কাটতে না কাটতেই শঙ্কা জাগাচ্ছে সম্ভাব্য দ্বিতীয় পাহাড়ি ঢল। কেননা হিমালয় রেঞ্জে হিমবাহ ধসের স্থানটিতে পানি ও বর্জ্য জমে সৃষ্টি হয়েছে হ্রদ। ত্রিশূলী নদীর উজানে বাধাগ্রস্ত হয়েছে গতিপথ, যার সত্যতা স্যাটেলাইট চিত্রে নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা। তবে সেখানে ঠিক কী পরিমাণ ধস থেকে সৃষ্ট বর্জ্য স্তূপ হয়ে রয়েছে তা মেঘের কারণে ছবিতে বুঝতে পারেননি গবেষকরা। এরই মধ্যে হ্রদটিতে আগামী ৩ দিনে ৩০ লাখ ঘনমিটার পানি প্রবেশ করতে পারে বলে শঙ্কা করা হচ্ছে, যা চাপ সইতে না পেরে যে কোনো সময় প্রবাহিত হয়ে আবারও আকস্মিক বন্যা সৃষ্টি করতে পারে। বৃহস্পতিবার বিকেল থেকে এখনো পর্যন্ত নতুন করে প্রাণহানি বাড়েনি। সবশেষ তথ্য অনুযায়ী উদ্ধার করা হয়েছে ৩৮৯ জনের মরদেহ। নেপাল তিব্বতে এখনো নিখোঁজ ১,৫০০-এর বেশি মানুষ। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে ৫,০০০-এর বেশি আর্মি ও পুলিশ। এদিকে নেপালের ত্রিশূলী নদীর ভাটিতে ভারতে গণ্ডক নদীর অববাহিকায় অবস্থিত বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলোয় বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। হিমালয় কন্যা নেপালকে যেমন দুহাত ভরে প্রকৃতি তার রূপ দিয়েছে, তেমনি মুখোমুখি করেছে ভয়াবহ এক বাস্তবতার। ভৌগোলিক কারণে দেশটি বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ। ইন্ডিয়ান ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটের সংঘর্ষে অবস্থানের কারণে ভূমিকম্পের রেড জোনে নেপাল। পাশাপাশি খাড়া পর্বত, তীব্র মৌসুমি বৃষ্টি, ভূমিধস ও হরপা বান বাড়িয়ে দিয়েছে দুর্যোগের ঝুঁকি। শঙ্কা আরও বেড়েছে জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ গলে।
শুভ্র চূড়ার হিমালয় পর্বতমালার সৌন্দর্য দিয়েই নেপালের পরিচয়। বিশ্বের শীর্ষ 10 পর্বত শৃঙ্গের 8টির অবস্থান এই মানচিত্রে। হিমালয় কন্যা হিসেবে পরিচিত দক্ষিণ এশিয়ার দেশটি অবশ্য যুগ যুগ ধরে দেখছে মুদ্রার উল্টো পিঠো। দুনিয়ার অন্যতম দুর্যোগপ্রবণ দেশগুলোর একটি এটি। পরিসংখ্যান বলছে 1983 থেকে 2026 সালের এপ্রিল পর্যন্ত নেপালে ভূকম্পন, ভূমিধস, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রাণ গেছে প্রায় 44,000 মানুষের। দেশটির 99% প্রশাসনিক এলাকায় কোনো না কোনো দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে বন্যা 63.6% আর ভূমিধস 59.7% এলাকাকে প্রতিনিয়ত চোখ রাঙাচ্ছে। কিন্তু কেন এত বেশি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশটি? ভূপ্রকৃতি গবেষণা বলছে পৃথিবীর অন্যতম বড় দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষের স্থলে অবস্থিত এই দেশ। ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষে প্রায়ই বড় ধরনের ঝাঁকুনি সইতে হয় দেশটিকে। তাছাড়া জুন থেকে সেপ্টেম্বর বছরের এই 4 মাস তীব্র মৌসুমি বৃষ্টির সাক্ষী হয় নেপাল। ভারী বৃষ্টির ফলে প্রতি বছরই কোথাও না কোথাও ভূমিধস ও হরপাবানে প্রাণহানির খবর মেলে। হিমালয় কন্যার আরেক উৎপাত খারাপ ভূপ্রকৃতির সাথে হিমবাহ হ্রদ বিস্ফোরণ। গত কয়েক দশকে দেশটিতে প্রায় 26টি হিমবাহ হ্রদ বিস্ফোরণ হয়েছে। 2020 সালের এক গবেষণায় নেপাল, তিব্বত ও ভারতের 3টি নদী অববাহিকায় 47টি বিপজ্জনক হিমবাহ হ্রদ শনাক্ত করা হয়। এর মধ্যে 21টি ছিল নেপালে। প্রায় ভূমিধস কিংবা হিমবাহ হ্রদ বিস্ফোরণের জেরে পানি, মাটি ও পাথর খাড়া ঢাল বেয়ে বিপজ্জনক গতিতে লোকালয়ে নেমে আসে। দেখা দেয় আকস্মিক বন্যা। প্রকৃতিবিদরা বলছেন নির্বিচারে গাছ কাটা আর অপরিকল্পিত অবকাঠামো নির্মাণের কারণে আগের তুলনায় তীব্র হয়েছে প্রকৃতির প্রতিশোধ, বেড়েছে জানমালের ক্ষয়ক্ষতি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় নিখোঁজ হওয়া ভারতীয়দের বেশিরভাগই তীর্থযাত্রী। তিব্বতে অবস্থিত কৈলাস পর্বত ও মানস সরোবর হ্রদ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্থান, যেখানে নেপাল হয়ে যাত্রা করেন তীর্থযাত্রীরা। প্রতি বছরই হাজারো মাইলের দুর্গম পথ পাড়ি দিয়ে পবিত্র স্থানে যান বিপুল সংখ্যক মানুষ। শুধু হিন্দু ধর্মাবলম্বীদের জন্যই নয়, বৌদ্ধ, জৈন ও বন ধর্মাবলম্বীদের কাছেও গুরুত্বপূর্ণ স্থানটি। বিধ্বংসী হরপা বানে বিপর্যস্ত নেপালের উত্তরাঞ্চল। হতাহতের আঁচ লেগেছে প্রতিবেশী দেশ ভারতেও। নিখোঁজ ও নিহতদের মধ্যে বড় অংশই ভারতীয়, যাদের সবাই হিন্দু ধর্মাবলম্বী। মূলত ভারতীয় এই তীর্থযাত্রীদের গন্তব্যস্থল ছিল তিব্বতে অবস্থিত কৈলাস পর্বত ও মানস সরোবর। পাশাপাশি অবস্থিত এই দুইটি জলতীর্থ কেন্দ্র হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্থান হিসাবে বিবেচিত। নেপালের দুর্গম পথ পাড়ি দিয়ে সেখানে প্রতি বছরই যান হাজার হাজার ভারতীয়। হিন্দু ধর্মমতে কৈলাসে বাস করেন শিব ও দেবী পার্বতী, আর পুণ্যহ্রদ মানস সরোবরে স্নান করলে মিলবে পাপ মুক্তি। শুধু হিন্দু নয়, বৌদ্ধ, জৈন আর বন ধর্মাবলম্বীদের কাছেও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান হিসাবে বিবেচিত কৈলাস পদদেশের বিভিন্ন স্পট। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 20,000 ফুট উচ্চতায় অবস্থিত কৈলাস, আর তাই সেখানে যেতে পাড়ি দিতে হয় দুর্গম পাহাড়ি পথ। তীব্র শীতল পরিবেশ আর অক্সিজেনের স্বল্পতা পদে পদে। পর্বতের সবচেয়ে কঠিন যে অংশ, তার নাম কৈলাস পরিক্রমা। ভারতীয়দের জন্য কৈলাস মানস সরোবরে যাওয়ার প্রধান পথ 3টি: উত্তরাখণ্ডের লিপুলেক, সিকিমের নাথুলা পাস এবং নেপাল হয়ে তিব্বত। এর মধ্যে উত্তরাখণ্ডের পথে ঐতিহ্যগতভাবেই হেঁটে যেতে হয়, তবে যোগাযোগ ব্যবস্থা অন্য 2 রুটের চেয়ে খারাপ হওয়ায় এই রুটে তুলনামূলক মানুষ কম যাতায়াত করে। কোভিডের পর থেকে সিকিমের নাথুলা পাস রুটটি বন্ধ। বাকি রইল নেপালের এই রুট। হিলসা সীমান্ত দিয়ে সরাসরি তিব্বতে প্রবেশ করেন তারা। এবার সেই পথটিও হরপা বানের কবলে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে উত্তপ্ত হয়ে ওঠে এমপিদের বাহাসে। প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলের সদস্যদের প্রশ্নকে পল্টন ও শাহবাগের বক্তব্যের সঙ্গে তুলনা করলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় বিরোধী দলীয় নেতা ফ্লোর পেয়ে বলেন, সংসদের শুরু থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের সদস্যদের তাচ্ছিল্য করছেন। তার বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান। এই পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার করে নেন। উপস্থিত সদস্য সভাপতি মণ্ডলীর মধ্যে
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয় বিকাল ৩টায়। প্রশ্নোত্তর পর্বে নানা বিষয় সরকারের মন্ত্রীদের প্রশ্ন করছিলেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এনসিপির হাসনাত আব্দুল্লাহ ও জামায়াতের শফিকুল ইসলাম মাসুদ আলাদা করে দুটি প্রশ্ন করেন। তবে তাদের প্রশ্ন সুনির্দিষ্ট হয়নি দাবি করে সালাউদ্দিন আহমদ বলেন, এটি প্রশ্ন না শাহবাগের বক্তব্য তা বোঝা মুশকিল। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা না। স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যে প্রতিবাদ জানান বিরোধী দলের সদস্যরা। সবাই একসাথে দাঁড়িয়ে কথা বলায় হট্টগোল তৈরি হয়। এর মধ্যে প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। বিরোধী দলীয় কোন এমপির মামলায় আসামি গ্রেপ্তার হয় না সেটা স্পেসিফিক প্রশ্ন দরকার। বলেন, তারপর বলেন। এবং কোথায় ছিনতাই হয়েছে, আসামি গ্রেপ্তার হয় নাই, সেটার স্পেসিফিক বর্ণনা দরকার। শুধু হাওয়াই ভাবে যদি বলা হয়, আমভাবে যদি বলা হয় যে এই সমস্ত হচ্ছে প্রতিকার কি, বিরোধী দল এমপির উপর হামলা হচ্ছে প্রতিকার কি, স্পেসিফিক কোয়েশ্চেন করতে হবে। সেই জন্য বলছি এটা মহান জাতীয় সংসদ, বাইরের বক্তৃতা এখানে চলে না। পরে স্পিকার সুযোগ দিলে স্বরাষ্ট্রমন্ত্রী সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তার অভিযোগ, বরাবরই বিরোধী দলের সদস্যদের তাচ্ছিল্য করেন মন্ত্রী। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয় স্পিকার। আজকে একই বক্তব্যে দুইবার উনি অ্যাটাক করে ফেললেন। আমার সঙ্গীরা তো মনে করে, আমি নিজেও মনে করি যে এইটা কালচারাল না, এইটা পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম। হট্টগোলের সময় পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন স্পিকার। অপর পক্ষের প্রতি সম্মান রেখে বক্তব্য সবাই রাখবেন। অসংসদীয় কোনো কিছু যদি বলে থাকেন সেটা আমরা দেখব। এর আগে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান 4000 এসআই, 400 সার্জেন্ট ও 10,000 কনস্টেবল নিয়োগ দেবে সরকার। এ সময় তিনি লুট হওয়া অস্ত্র উদ্ধার বিষয়েও কথা বলেন। নতুন 4000 এসআই নিরস্ত্র পদ সৃজন, নতুন 400 সার্জেন্ট পদ সৃজন এবং নতুন 10,000 কনস্টেবল পদ সৃজন। লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য আলাদা একটা কমিটি করে দেয়া হয়েছে, সব বাহিনী মিলিয়ে। মন্ত্রী জানান, অতীতে কয়েকটি জেলা থেকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়োগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর এবং শরীয়তপুর আর সাথে কিশোরগঞ্জ, এরকম 4-5টি জেলা আইডেন্টিফাই করা হয়েছে যেখানে একটু একখণ্ড জমি কিনে তার ওখানে গ্রামের ঠিকানা, স্থায়ী ঠিকানা পরিবর্তন করেছে। এইভাবে অনেক অনিয়মের মাধ্যমে তারা পুলিশে জনবল নিয়োগ দিয়েছে বিগত সরকারের সময়। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। এরপর বেশ কিছু বিষয়ে আপত্তি তুলে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল। বৃহস্পতিবার রাতে সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিন ওয়াকআউট করেন বিরোধী জোটের সংসদ সদস্যরা। এ সময় বিরোধী দলের উপনেতা বলেন, সার নাই, বিদ্যুৎ নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা নাজুক। এসব জনদুর্ভোগ নিয়ে আলাপ না করে স্বরাষ্ট্রমন্ত্রী তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছেন। সরকার তাদের মতো করে রাষ্ট্র পরিচালনা করছে, সমস্ত বিল আইন তাদের মতো করে সাজিয়ে নিচ্ছে। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, বিচ্ছিন্নভাবে মানবাধিকার ও গুম প্রতিরোধ আইন সংসদে উত্থাপন করা হচ্ছে। এছাড়া স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন তিনি। পরে চিফ হুইপ বলেন, বিরোধী দলীয় নেতা অধিবেশন ডাকতে রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার এখতিয়ার রাখেন না। জুলাই সনদ অনুযায়ী সব সংস্কার করা হবে। সংসদের অধিবেশন রোববার বিকেল 3:30 পর্যন্ত মুলতবি করা হয়েছে। গ্যাস নেই, বিদ্যুৎ নেই, তেল নাই, সার নাই। আমরা আশা করেছিলাম আজকেই সে সমস্ত বিষয়ে আলোচনা হবে। প্রশ্নোত্তরের সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তুচ্ছ তাচ্ছিল্যভাবে জবাব দেওয়ার চেষ্টা করেছেন। সংসদীয় একটা স্বেচ্ছাচারিতা দেখতে পাচ্ছি, সংসদীয় একটা স্বৈরতন্ত্র দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে, যেখানে স্পিকার এবং সরকার দল তারা এককভাবে এই পুরো জিনিসটা পরিচালনা করছে সংসদ। ফলে সেটার প্রতিবাদ স্বরূপ আমরা বের হয়ে এসেছি। সকল বিরোধী দল, সকল দল মিলে যা কিছু স্বাক্ষরিত হয়েছে তার দাড়ি, কমা, সেমিকোলন থেকে শুরু করে সব কিছুই আমাদের নেতা তারেক রহমান সাহেব বলছেন আমরা বাস্তবায়ন করব। চীন থেকে মিয়ানমার হয়ে সড়কপথে বাংলাদেশ যুক্ত হলে পাল্টে যেতে পারে এই অঞ্চলের মানুষের ভাগ্য।
তিন দেশের নীতি নির্ধারক ও বিশ্লেষকরা মনে করেন বিনিয়োগ, অবকাঠামো, শিল্পায়ন ও আঞ্চলিক সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই অর্থনৈতিক করিডোর। বেইজিংয়ের প্রস্তাব গ্রহণ এবং তা ইতিবাচক হিসেবে দেখছে ঢাকা, জানিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী চীন সফরের 2 মাস পর প্রস্তাবটি নিয়ে দুই দেশ কতটা এগিয়েছে এ বিষয়ে অবশ্য এখনো কিছু বলতে চান না তিনি। চীনের ইউনান ঘুরে এসে আলমগীর স্বপন জানাচ্ছেন এরই বিস্তারিত। চীনের বাওশানের চিংলং স্ট্রিট একসময়ের দক্ষিণ সিল্ক রুটের অংশ। হাজার বছর আগে এই সিল্ক রোড ধরে মিয়ানমার হয়ে বাংলাদেশের সাথে যোগাযোগ ছিল চীনের, কিন্তু এশিয়ার পূর্ব ও দক্ষিণের বাণিজ্য এবং যোগাযোগের প্রাচীন এই পথটি নানা কারণে হারিয়েছে কালের গর্ভে। পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় এই পথে চীন আবারও নতুন করে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব হাজির করেছে। ইউনান প্রদেশের কুনমিং থেকে মিয়ানমারের রাখাইন ও মান্দালয় হয়ে বাংলাদেশের সীমান্ত পর্যন্ত সড়ক পথে সরাসরি যোগাযোগের পরিকল্পনা দেশটির। লংলিং কাউন্টির এই সড়কটি একটি অংশ যাচ্ছে মিয়ানমারের দিকে, আরেকটি অংশ ভারতের দিকে। চীন যে অর্থনৈতিক করিডোরের কথা বলছে, সেক্ষেত্রে এই সড়কটি গুরুত্বপূর্ণ কানেক্টিভিটির জন্য। 1990 সালে কুনমিং উদ্যোগের অংশ হিসেবে এই করিডোরে ভারতও যুক্ত ছিল। তবে দেশটি পরে সরে দাঁড়ানোয় পরিকল্পনায় পরিবর্তন এনেছে চীন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে চীন, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিয়েছে দেশটি। সফরের 2 মাসে প্রস্তাবটি নিয়ে কতটুকু এগিয়েছে বাংলাদেশ? ভালো প্রস্তাব হিসাবে এটা গ্রহণ করেছি। এটা তো একদিনের জিনিস না যে আজকে হয়ে গেছে, কালকে রোড যাবে, পরশু কানেক্টিভিটি, আর তৃতীয় দিন আমরা চলাফেরা করবো। ইটস টাইম স্পেসিফিক, একটা টাইমের ব্যাপার আছে, তো একটা টাইম ফ্রেমেই হবে। চীনের ইউনান প্রদেশের বাওশান শহরের সীমান্তবর্তী দেশ মিয়ানমার আর মিয়ানমারের প্রতিবেশী বাংলাদেশ। বাওশানের প্রশাসকরা এই অঞ্চলের পুরনো যোগাযোগ ব্যবস্থা দ্রুত চালুর উপর গুরুত্ব দিয়েছেন। আমরা বিশেষ করে দক্ষিণ এশিয়া, এর মধ্যে বাংলাদেশ আছে, তাদের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে চাই। আমাদের এখানে বিভিন্ন ধরনের শিল্প কারখানা আছে, পর্যটন আছে, এসব ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে চাই। এজন্য আমরা সড়ক অবকাঠামো উন্নয়নে অনেক বিনিয়োগ করেছি। আশা করি ভবিষ্যতে বাংলাদেশের সাথে সড়কে সরাসরি যোগাযোগ হবে। করিডোর হলে এই অঞ্চলে শিল্পায়ন, কর্মসংস্থান, রপ্তানি এবং বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকার কথা বলা হচ্ছে। আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে বাড়তে পারে বাণিজ্য, আঞ্চলিক উৎপাদন ব্যবস্থার অংশ হওয়ার ক্ষেত্র প্রসারিত হবে বলে মনে করেন চীন ও মায়ানমারের বিশ্লেষকরা। এটা খুবই ভালো প্রস্তাব 3 দেশের জন্য। এটা অবশ্যই 3 দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে। চীনা সরকার তার প্রতিবেশীদের সাথে যোগাযোগে অর্থনৈতিক করিডোরের যে উদ্যোগ নিয়েছে, এটা 3 দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সাংস্কৃতিক আদান প্রদানে সহায়তা করবে। এতে প্রতিবেশী এসব দেশ নানাভাবে লাভবান হবে। তবে ত্রিদেশীয় অর্থনৈতিক করিডোরের ক্ষেত্রে চ্যালেঞ্জও আছে। বিশেষ করে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত ও প্রতিবেশী ভারতের অবস্থান এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আবার চীনের বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাবও বিবেচনা করতে হচ্ছে বাংলাদেশকে। ক্রিটিক্যাল কিছু ইস্যুগুলো আছে, ওগুলোই তো সমাধানের দিক থেকে আমাদের এটা যাইতে হবে। তো এই দিক থেকে চায়না খুবই আন্তরিক আছে। আশা করি মায়ানমারও হবে। যখন আমাদের যুক্তি, আমাদের আর্গুমেন্টগুলো আমরা প্রেজেন্ট করব, কিছুদিন পরেই তো আস্তে আলাপ আলোচনা আমরা শুরু করব। উই বিলিভ দ্যাট উই ক্যান ডু ইট থ্রু ডিপ্লোমেসি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চীনের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর বাস্তবায়নের ক্ষেত্রে বিবেচিত হবে বাংলাদেশের স্বার্থ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ইউনান, চীন। মেট্রো রেল লাইন 6 এর নানা কারিগরি ত্রুটি মেরামতে 100 কোটি টাকা খরচ হতে পারে। প্রকল্পটির পরামর্শক ও ঠিকাদার এখন ত্রুটি মেরামতের খরচ বহন করতে চাচ্ছে না। নিরাপদ পরীক্ষা নিরীক্ষা কমিটি বলছে, এই খরচ কোনোভাবেই সরকারের বহন করা উচিত হবে না। এসব ত্রুটির দায় পরামর্শক ঠিকাদারের, তাই তাদের কাছ থেকেই তা আদায় করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার কথা বলছেন কমিটির 2 জন বিশেষজ্ঞ। শাকিল হাসানের রিপোর্ট।
মেট্রো রেলের ফার্মগেট স্টেশনের পাশে 433 নম্বর পিয়ার থেকে বিয়ারিং প্যাড পড়ে গত বছর একজন নিহত হন। এছাড়া প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরের নির্দিষ্ট স্থানে ট্রেন না দাঁড়ানো, অটোমেটিক ফেয়ার কালেকশন গেটের বিভ্রাট, উচ্চমাত্রার কম্পন, পিয়ারে ফাটল সহ নানা কারিগরি ত্রুটি দেখা দিয়েছে মেট্রো চালুর 2 বছরের মধ্যেই। এতে অনিশ্চয়তায় যাত্রীদের নিরাপত্তা। এর প্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে গঠিত নিরাপত্তা নিরীক্ষা কমিটির প্রধান অধ্যাপক জাহাঙ্গীর আলম জানান, সরেজমিনে তদন্ত করে 9 ধরনের ঝুঁকি চিহ্নিত করা হয়েছে। যেই বিয়ারিংগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলো কিন্তু ইমিডিয়েট রিপ্লেসমেন্ট করতে হবে। কোথায় কোথায় ক্র্যাক আছে সেটাও আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে। নিরাপত্তা নিরীক্ষা কমিটির সুপারিশ বাস্তবায়নে এরই মধ্যে কাজ শুরু করেছে ডিএমটিসিএল। ঝুঁকিপূর্ণ বিয়ারিং প্যাড পড়ে যাওয়া ঠেকাতে বেশ কিছু পিয়ারে স্থাপন করা হয়েছে স্টিল ব্র্যাকেট। বিদ্যুৎ কেন্দ্রে পানি পড়া রোধেও নেওয়া হয়েছে ব্যবস্থা। ঝুঁকি নিরসনে ডিএমটিসিএল এর আপাতত এসব উদ্যোগের পরও লাইন 6-এর কারিগরি ত্রুটি মেরামতে প্রয়োজন হবে বড় অঙ্কের অর্থ। আমি 100 কোটি টাকা বললাম যে এটা ওভারঅল টোটাল জিনিসগুলো, যদি এটা তাদের কন্ট্রাক্টের স্কোপে অথবা কনসাল্টের স্কোপে না থাকে তাহলে অ্যাপ্রক্সিমেটলি এত টাকা লাগতে পারে। যেখানে যেখানে তাদের যে দায়িত্বগুলো ছিল সেই দায়িত্বগুলোতে যেই টাকা পয়সার ইনভলভমেন্ট হবে করার জন্য, সেগুলো তাদের থেকে করার জন্য, রিকভার করার জন্য। চালুর 2 বছরের মধ্যেই মেট্রোর এসব কারিগরি ত্রুটিতে সৃষ্টি হয়েছে নানা প্রশ্নের। প্রকল্পের নকশা, পরামর্শ ও বাস্তবায়ন পর্যায়ে জড়িতদের গাফিলতি ছিল বলে মন্তব্য করেছেন কমিটির সদস্য অধ্যাপক শামসুল হক। বানানোর সময় যে ডাইনামিক টেস্টগুলি করার কথা ছিল, এটা জাপানি কনসালটেন্টরা করেনি। এর সাথে যারা কনসালটেন্ট ছিলেন তারা তো দায় এড়াতে পারেন না। কন্ট্রাক্টরকেও কিন্তু বাধ্য করা এই অ্যাসেটটাকে রেট্রোফিট করে হলো এটাকে স্ট্রেনথেনিং করা। কিন্তু আমরা যখন ইনভেস্টিগেশন করি তখন কিন্তু কন্ট্রাক্টর বলছে ডিফেক্ট লায়াবিলিটির পিরিয়ডের বাইরে চলে গেছে, সেই জন্য সে করবে না, বরঞ্চ তাকে কত পয়সা দিতে হবে সেটা চাচ্ছে। এই যোগাযোগ বিশেষজ্ঞ মনে করেন, প্রকল্পে দরপত্রের অধীনেই ধাপে ধাপে নানা পরীক্ষা করেই মেট্রো রেল চালুর কথা ছিল। সেসব ঠিকভাবে না করাই কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। তাই মেরামতের খরচও পরামর্শক ঠিকাদারের কাছ থেকেই আদায় করা উচিত। খরচটা করতেই হবে, কিন্তু খরচের দায় সরকার নেওয়া উচিত না, কারণ সরকার কম দেয়নি। যারা যারা কনস্ট্রাকশন করেছে, যারা সুপারভিশনে ছিল, যারা ডিএমটিসিলে যারা ছিলেন, যারা বুঝে নিয়েছেন, তাদেরকে কিছু জিজ্ঞাসা করার ব্যাপার আছে জাতির পক্ষ থেকে। কেন এরকম হলো, সেই কেনর উত্তরটা না পেয়ে যদি আমি সামনের দিকে ওয়ে ফরওয়ার্ড হই, এটা একটা বোকামি হবে। কারণ আমাদের সামনের বিনিয়োগগুলি এর থেকেও কিন্তু বড় বিনিয়োগ। কারিগরি নানা ত্রুটির কারণে 10টি স্থানে গতি কমিয়ে চালানো হচ্ছে মেট্রো রেল। এতে কমেছে যাত্রী পরিবহন আর রাজস্ব আয়। ঘন্টায় 100 কিলোমিটার বেগে চলার কথা ছিল এই মেট্রোর, কিন্তু দুর্ঘটনা আর কারিগরি ত্রুটির কারণে সেই গতিবেগ এখন নেমে এসেছে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটারে। নিরাপত্তা নিরীক্ষা কমিটির রিপোর্ট বলছে, এই সব কারিগরি ত্রুটি দ্রুত সারিয়ে তোলা না হলে মেট্রোর আয়ুষ্কাল কমে আসার শঙ্কা রয়েছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। সৌদি আরবের রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 9 বাংলাদেশের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সরকারের পক্ষ থেকে মরদেহ বাড়ি পৌঁছে দেওয়া ও আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসনিক প্রক্রিয়া শেষে দুর্ঘটনায় নিহত আরও 7 বাংলাদেশের মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। জীবিকার তাগিদে বিদেশে গিয়েছিলেন তারা। স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর, কিন্তু সেই স্বপ্ন ভেঙে দেশে ফিরতে হলো কফিনবন্দি হয়ে। প্রিয়জনের মরদেহ পেয়ে শোকে ভেঙে পড়েন স্বজনরা। বাংলাদেশি হলো আপনি 7টার সময় এই মর্মান্তিক ঘটনায় সে আর কথা বলতে পারলেন না স্যার। অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, অর্থ উপার্জন করা শুধু একজনে ছিল, ভাই চলে গেছে, ভাইয়ের পরিবারে আর উপার্জন করার মতন কোনো লোকজন নাই। হঠাৎ করে একদিন বড় ভাই ফোন দিয়ে বলতেছে সোফা কারখানায় আগুন লেগা বা হৃদয় মারা গেছে, এইভাবে আর কি আমরা জানতে পারি।
একই দুর্ঘটনায় নিহত আরও 7 বাংলাদেশের মরদেহ দেশে আনা বাকি রয়েছে। পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। শনাক্তকরণ শেষে দ্রুত তাদেরও দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তাদের একটা শনাক্ত করার জন্য একটা ডিএনএ টেস্ট করতে হবে, তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং পরিবারের সহযোগিতায় ডিএনএ টেস্টটা সম্পন্ন হলে আমরা কিভাবে তাদের আইডেন্টিফিকেশন করে দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজটি কিন্তু আমাদের মিশন করছে, আমাদের সবাই কর্মরত আছে। ওয়ারিশদের তালিকা পাওয়ার পর সরকারি আর্থিক সহযোগিতা নিহতদের পরিবারকে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তাদের বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য সরকারের পক্ষ থেকে আমরা অ্যাম্বুলেন্স এবং তাদের দাফন কাফনের জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হবে। ওয়ারিশদের তালিকা পেলেই আমাদের আর্থিক যে সহযোগিতা সেটা তাদের সেই ওয়ারিশদের হাতেই আমরা তুলে দেব। স্বজন হারানোর এই শোকের সঙ্গে এখন পরিবারগুলোর সামনে ভবিষ্যতেরও অনিশ্চয়তা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সৌদি আরবের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 16 বাংলাদেশের মধ্যে 9 জনের মরদেহ দেশে পৌঁছেছে। তাদের মধ্যে 7 জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায় নেওয়া হয়ে তাদের মরদেহ। এই বিষয়ে আরও জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, মরদেহগুলোর দাফন কখন হবে এবং নিশ্চয়ই সেখানকার পরিবেশ বেশ ভারী হয়ে রয়েছে, তো সেখানকার পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাই। মারফি, রাতেই মরদেহগুলো এখানে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে আত্রাই থানার যে সামনে লাশবাহী সেই গাড়িগুলো, অ্যাম্বুলেন্সগুলো রাখা হয়েছে। 4টি অ্যাম্বুলেন্সে 7 জনের মরদেহ আছে। আগুনে অঙ্গার হয়ে যাওয়া সেই রেমিটেন্স যোদ্ধাদের মরদেহ এখানে আসার পর স্থানীয়রা কান্নায় ভেঙে পড়েন এবং তাদের স্বজনরা তাদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। এই মুহূর্তে আসলে এই 4টি গাড়ি 7টি মরদেহ আছে, এগুলো আত্রাই থানার সামনে রাখা হয়েছে। কিছুক্ষণ পর এগুলো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে নিয়ে যাওয়া হবে এবং সেখানে একই সাথে এই 7 জনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে সেখানে তাদের পরিবারের কাছে এই মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হবে এবং এটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আমরা যতদূর জেনেছি যে তাদের স্বজনদের কাছে মরদেহগুলো বুঝিয়ে দেওয়ার পর স্বজনরা গ্রামে নিয়ে যাবেন এবং সেখানে দাফন হবে। এখানে আমরা দেখছি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের 2টি গাড়ি আছে এবং আরও 2টি ভাড়া করা 2টি গাড়ি। এই 4টি গাড়িতে 7 জনের মরদেহ এখানে রাখা হয়েছে। 7 জনের বাড়ি আত্রাই উপজেলায়, এর মধ্যে 4 জনের বাড়ি গন্ডগোহালি গ্রামে এবং অন্য 2টি গ্রামে, পার্শ্ববর্তী 2টি গ্রামে বাকিদের বাড়ি। এবং এই মরদেহগুলোর জন্য অপেক্ষা করছেন স্বজনরা এবং গ্রামবাসী, প্রতিবেশী, এলাকাবাসী। তাদের একটা চাওয়া ছিল, যেহেতু প্রবাসে তারা মারা গেছেন অগ্নি দুর্ঘটনায়, সেহেতু তাদের মরদেহগুলো বাংলাদেশে ফেরত আনা হোক, পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হোক। একই সাথে পরিবারের আর্থিক সহায়তার বিষয়টি কিন্তু আর্থিক সহায়তা তাদের করা হবে। আপনাকে ধন্যবাদ শফিক ছোটন আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। প্রায় 33 কোটি টাকা খরচ করে নির্মিত প্রকল্প, অথচ এক মুহূর্তের জন্য জনগণের কোনো কাজে আসেনি। গাজীপুরের শ্রীপুর ও কালিয়াকৈর পৌরসভায় সুপেয় পানি সরবরাহের জন্য স্থাপিত পাম্প হাউস এখন পুরোপুরি অকেজো, নষ্ট হয়ে গেছে বেশিরভাগ সঞ্চালন লাইন। দেখভালের দায়িত্ব যে অপারেটরের, পাম্প চালু না থাকায় তিনি পৌরসভার চিঠি বিলি করেন। পৌরসভার নির্বাহী প্রকৌশলীর দাবি, জনগণের অনাগ্রহের কারণে প্রকল্প চালু করা যায়নি। গাজীপুরের শ্রীপুর ও কালিয়াকৈরে চোখে পড়বে এমন পৌর পানি সরবরাহ কেন্দ্র। গেটের তালা শেষ কবে খোলা হয়েছিল জানেন না স্থানীয়রা। 2019-20 অর্থ বছরে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে শ্রীপুর ও কালিয়াকৈর পৌরসভায় প্রায় 33 কোটি টাকা ব্যয়ে 18টি প্রোডাকশন টিউবওয়েল স্থাপন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রায় 200 কিলোমিটার সঞ্চালন লাইন স্থাপন করা হয়। প্রকল্পটি পায় মেসার্স জিলানি ট্রেডার্স, অথচ কোটি টাকার প্রকল্পের কোনো সুফলই পায়নি পৌরবাসী। এটার কোনো কার্যক্রম আজ পর্যন্ত দেখি নেই। এটা আননেসেসারি, এটা অযথা একটা প্রজেক্ট। এই প্রজেক্ট দিয়ে আমাদের কোনো উপকার হয়েছে না। আমরা উপকার বা কোনো কাজকর্ম সঠিকভাবে পাই নাই। এই পাম্প শুধু করছে, শুনি যে টাকা দাও, বিরাট বড় পানির উপকার করবো, এই করবো, অথচ আমাদের প্রতি বাড়িতেই কিন্তু মোটর আছে। এটা করে দিচ্ছে লক্ষ লক্ষ টাকা, এটা না করে গ্যাস দিত, তাইলে উন্নত হইতো। সবার বাড়ি বাড়ি পাম্প আছে, এটা আমাদের প্রয়োজন পড়ে না।
স্থানীয়রা বলছেন পাম্প চালুর পর এক ফোঁটা পানিও সরবরাহ করা হয়নি। এরই মধ্যে চুরি গেছে অনেক মালামাল, নষ্ট হয়ে গেছে সঞ্চালন লাইনের পাইপ। পাম্প হাউস দেখভালের জন্য কেউ আসে না বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে নিয়োগপ্রাপ্ত অপারেটরের সাথে যোগাযোগ করলে তিনি জানান পাম্প সচল না থাকায় পৌরসভার অন্যান্য কাজ করছেন। এই তদারকি যে কে করে আজকে পর্যন্ত 3 বছরের মধ্যে আমি কাউকে পাই নাই। চুরে এই নজলগুলি নিয়ে গেছে, একটা নজলের দাম অনেক টাকা। আসলে এই আমি মনে করি এখনো যদি পাম্প ঠিক করে বা পরিদর্শন করতে আসে, একটা পাইপ এখনো ঠিক পাবে না। সরকারি খাদ্য এটা নষ্ট করে আর কোনো যুক্তি এটা না করাই তো উচিত ছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি জানান 2022 সালে এই প্রকল্পটি হস্তান্তর করা হয়েছিল। পৌরসভার নির্বাহী প্রকৌশলী বলছেন স্থানীয়দের অনাগ্রহের কারণে প্রকল্প চালু করা যায়নি। পানি খাওয়াই 1 বছর পরে থেকে বুঝাই দিয়ে তারপর তাদের লোকজনের ট্রেনিং দিয়ে আমরা সব পৌরসভা লোকজনের ট্রেনিং দিয়ে আমরা বুঝাই দিয়ে তারপরে চলে মেয়র সাহেব থাকাকালীন সময়ে সেটা আমরা উদ্যোগী হই যে পানি সরবরাহ করার জন্য, কিন্তু স্থানীয় জনসাধারণের অনাগ্রহের কারণে এটা সঠিকভাবে সরবরাহ করা সম্ভব হয়ে ওঠে নাই। কেন এই প্রকল্প চালু করা গেল না এই বিষয়ে ক্যামেরায় কথা বলেননি জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী। অসুস্থতার কথা বলে ফোনও কেটে দেন। কোটি টাকার প্রকল্পটি যেন দর্শনীয় বস্তু হিসেবেই না থেকে মানুষের কাজেও আসে সেই বিষয়ে নজর দেওয়ার দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ব্রহ্মপুত্র নদের ভাঙন ঠেকাতে নির্মাণ করা হয়েছিল অস্থায়ী প্রতিরক্ষা বাঁধ। মাস না পেরোতেই বাঁধের 2টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। ক্ষতিগ্রস্ত অংশে ফেলা হয়েছে জিও ব্যাগ। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ ও তদারকির গাফিলতির কারণে এই পরিস্থিতি। বাঁধের পাশে নদ খননের কাজ চলায় ক্ষোভ রয়েছে তাদের। 1 মাসও হয়নি ভাঙন ঠেকাতে করা হয়েছিল এই অস্থায়ী প্রতিরক্ষা বাঁধ, কিন্তু গত 20 আগস্ট হঠাৎ ধস দেখা দেয় প্রায় 20 মিটার অংশে। ক্ষতিগ্রস্ত অংশে তড়িঘড়ি করে আবারও ফেলা হয় জিও ব্যাগ। এর আগে বাঁধের আরেকটি অংশে প্রায় 10 মিটার ভাঙন দেখা দিলে সেখানে দেওয়া হয় জিও ব্যাগ ট্রিটমেন্ট। সব মিলিয়ে প্রতিরক্ষা বাঁধটি নড়বড়ে। ঘটনাটি জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নে। ব্রহ্মপুত্র নদের আগ্রাসন ঠেকাতে অস্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স একরামুল হক খান কার্যাদেশটি বাস্তবায়ন করেন। স্থানীয়দের অভিযোগ, নির্মাণের অল্প সময়ের মধ্যেই বাঁধের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। উপরে খুব সুন্দর করে বানাইছে, কন্ট্রাক্টরে কাজ করে গেছে, কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে ডাম্পিং এটা হয় নাই। 1 বছর যদি টেকসই না করে সে কাজটা দুর্নীতিবিন হয় কিভাবে? এটা শুধু তো দৃষ্টি ধাঁধানো একটা কাজ করে চলে গেছে, দায়িত্ব সেরে দেওয়া যেটাকে যাকে বলে। 2 জায়গা এমন গইন হয়ে গেল যে বস্তাটি চলে গেছে, এরপরে আবার এনে 700 বস্তা ফেলাইছে। বাঁধের পাশে নদ খননের কাজ চলায় ক্ষোভ রয়েছে তাদের। একটা গাং খুঁজে বাই করতেছে এক জমি দিয়ে, আর এক জমি দিয়ে কি করতেছে বালু ফেলাই দিয়ে ওটা বন্ধ করে দিতেছে, আবাদ করতে দেয় না। নদী খননেই আরো বেশি রকম ভাঙতেছে। এই নদী খননেই আমাদের আরো ক্ষতি বেশি করছে। ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি বরাদ্দ অপ্রতুল, তাই প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। এখানে যে পরিমাণ কোয়ান্টিটি দিচ্ছে, আমরা যমুনাতে কাজ করি ধরেন 30 মিটারে 5000 5,500 ব্যাগ হলো আমরা ডাম্পিং করি, আর এখানে দিচ্ছে হলো 120 মিটারে 5048 ব্যাগ। মান নিয়ে অভিযোগ থাকলেও প্রকল্পটি যথাযথভাবেই বাস্তবায়ন করা হয়েছে, দাবি পানি উন্নয়ন বোর্ডের। কাজের চলমান অবস্থায় এবং শেষের দিকে দেবে গেছিল স্কাওয়ারিং হয়ে, তো এই দেবে যাওয়া অংশ পুনরায় এটা ঠিক করে দিয়েছে ঠিকাদার। এখানে নিম্নমানের হওয়ার কথাটা ঠিক নয়। ব্রহ্মপুত্র নদের বাম তীরে 120 মিটার অংশে 2 ধাপে 7200 জিও ব্যাগ ফেলতে খরচ দেখানো হয়েছে প্রায় 30 লাখ টাকা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। মৌলভীবাজারে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, 5 ইয়াবা সহ একজনকে আটক করেছে বিজিবি। রাতে বড়লেখা কুমারশাইল সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বলাই দাস নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবির বিশেষ টহল দল
অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন চোরা কারবারিদের জিজ্ঞাসাবাদ করা হলে এক পর্যায়ে তারা বিজিবির উপর হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবি গুলি ছুড়লে আহত অবস্থায় এক চোরা কারবারিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি ও 500 ইয়াবা উদ্ধার করা হয়। আহত আটককৃত যে ব্যক্তি ভারতীয় চোরা কারবারি, তার কাছে একটি বিদেশি পিস্তল, 2 রাউন্ড .22 বোরের গোলা বারুদ এবং 500 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। নবায়নযোগ্য জ্বালানির অন্যতম পথ প্রদর্শক হয়ে উঠছে রাঙ্গামাটির কাপ্তাই অবস্থিত দেশের প্রথম অন গ্রিড সৌর বিদ্যুৎ কেন্দ্র। পরিত্যক্ত জমিকে কাজে লাগিয়ে গড়ে ওঠা এই কেন্দ্রটি 7 বছরের জাতীয় গ্রিডে যুক্ত করেছে 6,37,00,000 ইউনিট বিদ্যুৎ। উৎপাদন সক্ষমতা আরও বাড়াতে 2টি প্রকল্পের কাজ চলমান। নবায়নযোগ্য জ্বালানির যে সম্ভাবনা তার অন্যতম উদাহরণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে দেশের প্রথম অন গ্রিড সৌর বিদ্যুৎ কেন্দ্র। সূর্যের আলো থেকেই প্রতিদিন উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। 7 বছরে উৎপাদিত হয়েছে প্রায় 6,37,00,000 ইউনিট বিদ্যুৎ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 74 কোটি টাকা। 1962 সালে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পর কাপ্তাই বাঁধ সংলগ্ন 22 একর জমি দীর্ঘদিন পরিত্যক্ত ছিল। 5 দশক পর 2019 সালে সেই জমির 19 একর জুড়ে প্রায় 111 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় 7.4 মেগাওয়াট ক্ষমতার এই সৌর বিদ্যুৎ কেন্দ্র। 332 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন রুফটপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে, সেটারও চুক্তি স্থাপন হয়ে গেছে। তো অদূর ভবিষ্যতে আরও যেসব জায়গা পরিত্যক্ত আছে বা সেটা ফ্লোটিংও হতে পারে, এ ধরনের কাজও আমরা হয়তো ইনশাআল্লাহ ভবিষ্যতে স্থাপন করার চিন্তাভাবনা আছে। সৌর বিদ্যুৎ উৎপাদনে তেল, গ্যাস কিংবা কয়লার প্রয়োজন হয় না, ফলে জ্বালানি আমদানির ব্যয় কমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয় এবং কার্বন নিঃসরণ হ্রাস পায়। পরিচালন ব্যয়ও কম। তাই ছাদ ভিত্তিক সৌর বিদ্যুৎ, কৃষিভিত্তিক সোলার এবং বৃহৎ সোলার পার্ক স্থাপনে আরও বিনিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। এটা অনেক লাভজনক একটা, যেহেতু আমাদের এটা মেনটেনেন্স কস্ট খুবই কম, জনবল খুব কম লাগে। এটা মেনটেনেন্স বলতে জাস্ট ক্লিনিংয়ের ব্যাপারটা, এছাড়া তেমন কোনো কষ্ট নাই। আবহাওয়া খারাপ থাকে তখন আমাদের উৎপাদনটা কম হয়, কিন্তু একেবারে তো উৎপাদন হয় না, তার পরিমাণে কম হয়। যদি খালি জায়গা থাকে, এই ধরনের যদি প্রজেক্ট করা যায় তাহলে আমাদের বাংলাদেশের জন্য খুবই উন্নত হবে। কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্রের এই সাফল্যের পর উৎপাদন সক্ষমতা বাড়াতে আরও নতুন 2টি প্রকল্পের কাজ চলছে। আমাদের ব্রিকফিল্ডে আরেকটি পাওয়ার প্ল্যান্ট করার প্রক্রিয়ায় আছেন, অলরেডি টেন্ডার হয়ে গেছে, সেটার ইভ্যালুয়েশন প্রক্রিয়ায় আছে। তার ক্যাপাসিটি 7.6 মেগাওয়াট। আল আমিন শিকদার, যমুনা নিউজ। শেরপুরের গারো পাহাড়ে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে নানা রঙের গোলাপ চাষ। উচ্চ মূল্যের এই ফুল চাষে অনাবাদি জমি যেমন চাষযোগ্য হচ্ছে, তেমনি কাঁটা যুক্ত হওয়ায় বন্য হাতির কবল থেকে রক্ষা পাচ্ছে আবাদি জমি। বাড়তি আয়ের সম্ভাবনা থাকায় গোলাপ চাষে ঝুঁকছেন স্থানীয়রা। বেকার যুবকদেরও হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। ভালোবাসা যদি ছবি হতো, তার রং হতো গোলাপের মতো, তবে সেই সৌন্দর্যের প্রতীকী হয়ে উঠল হাতি তাড়ানোর অস্ত্র। এই চিত্র শেরপুর ঝিনাইগাতির সীমান্তবর্তী গারো পাহাড়ের সন্ধ্যাকুড়া ও গোমরা গ্রামের। কয়েক বছর আগেও এসব এলাকায় ছিল বন্য হাতির অবাধ বিচরণ। প্রায়ই ক্ষতিগ্রস্ত হতো বাসিন্দাদের ফসলের ক্ষেত। 2022 সালে কৃষি অফিসের পরামর্শে সন্ধ্যাকুড়া গ্রামে বাণিজ্যিকভাবে বাহারি রঙের গোলাপ চাষ শুরু করেন মোহাম্মদ আলী। কাঁটাযুক্ত হওয়ায় সেই বাগানের আশপাশে আর বন্য হাতি দেখা যায়নি। এছাড়া ব্যবসায় সাফল্য পাওয়ায় নতুন করে 12টি বাগান শুরু করেন স্থানীয় উদ্যোক্তারা, যেখান থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে নানা রঙের গোলাপ। এই বছরে আমার 5.5 কাঠা জমি থেকে প্রায় 5 লক্ষ টাকার মতো আমার খরচ বাদ দিয়ে আমার মোটামুটি আয় হয়েছে। 15 জন ফুল চাষি হয়েছে, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পানির সমস্যা হয়, বিভিন্ন কিছু সমস্যা হয়। এই সমস্যাটা সমাধান হলে আর আমাদের ফুল চাষের দিকে মানুষের আগ্রহ হবে। গোলাপ বাগান দেখতে প্রতিদিনই আসছেন দর্শনার্থীরা। অনেকে আবার নিজেদের পতিত জমিতে লাভজনক এই ফুল চাষে আগ্রহী হয়ে উঠছেন।
ফুলের চাষ করছে, গোলাপ বাগান। এই গোলাপ বাগানগুলো খুব সুন্দর এবং মনোরঞ্জকর। আমরা অনেকেই এখানে আসি। পড়াশোনার পাশাপাশি এই ফুল বাগানে শ্রম দেই, যা মাঝে মাঝে এখানে ফুল বাগানে কাজ করলে এমনিতেও ভালো লাগে, পরিবেশটাও ভালো। কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং নিয়মিত মাঠ পরিদর্শনের পাশাপাশি গোলাপ চাষাবাদে সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বেকার কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হয়েছে পাহাড়ি এলাকা, যেখানে অন্য ফসল আবাদ করা হয় না, সেই অনাবাদী জমিগুলো আমাদের চাষের আওতায় আসছে। চাষকে আরো বিস্তার লাভ করার জন্য যারা আগ্রহী উদ্যোক্তা আছে তাদেরকে আমরা সেই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। চলতি মৌসুমে ঝিনাইগাতী উপজেলার প্রায় 3 হেক্টর জমিতে গোলাপ আবাদ হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। আসিয়ান কাপকে সামনে রেখে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। প্রাথমিক স্কোয়াডে থাকা 28 ফুটবলারের সবাই রিপোর্টিং করেন ম্যানেজার আমির খানের কাছে। তবে লিগের ব্যস্ততার কারণে ক্যাম্পে যোগ দিতে পারেনি প্রবাসী ফুটবলাররা। এদিকে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় দলের মাঠে অনুশীলন। প্রথমবারের মতো ফিফা এশিয়ান কাপের মঞ্চে জায়গা পাওয়া, আর তাতেই আরও এক ধাপ এগিয়ে যাওয়ার গল্প বাংলাদেশের ফুটবলে। প্রায় 4 সপ্তাহের ক্যাম্পে নিজেদের উজাড় করে দেওয়ার পালা এবার লাল সবুজদের। বৃহস্পতিবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে রিপোর্টিং করেন ফুটবলাররা। ডেনমার্ক থেকে ফিরে ক্যাম্পে যোগ দেন অধিনায়ক জামাল ভুঁইয়া, বিশ্বজিৎ, তপু, কাজেম শাহরাও করেন রিপোর্টিং। তবে লিগের ব্যস্ততার কারণে এখনই ক্যাম্পে যোগ দিতে পারছেন না হামজা সৌমিত্রা। কোচ তার প্ল্যানিংটা দিবে, প্লেয়াররা যেহেতু তাদের একটা লিগ খেলার ব্যস্ততা রয়েছে, ওই ব্যস্ততাটা কমলে হয়তো তারা আমাদের সাথে এখানেও জয়েন করতে পারে অথবা ওইখানে গিয়েও জয়েন করতে পারে। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার থেকে মাঠের অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও একদিন পিছিয়ে তা নেওয়া হয় শুক্রবারে। লম্বা সময় ধরে খেলার বাইরে থাকায় ফুটবলাররা দ্রুত এই সময় নিজেদের মানিয়ে নেবে বলে জানান ম্যানেজার আমির খান। প্রি সিজনটা শুরু করে তখন কিন্তু সব প্লেয়াররা কিন্তু ওই যেমনি নিয়মিত অবস্থায় থাকে সেটা থাকে না। তো আমাদের যেহেতু প্রি সিজনের ট্রেনিংটাই আমরা কোচরা শুরু করবে, তা আমার মনে সেখানে কম বেশি কি যার যে অবস্থা আছে ওখান থেকে আমরা আস্তে আস্তে করে গড়ে তুলব। দল বদলের মাঝেই শুরু হয়েছে এশিয়ান কাপকে সামনে রেখে এবারের ক্যাম্প। ক্লাবগুলোর সাথে সামঞ্জস্য রেখে ক্যাম্প পরিচালনার কথা জানান দলীয় ম্যানেজার। আমাদের এখন প্রি সিজন শুরু করার আগে একটা গুছাইতে হলে আপনার কিছু না কিছু সব সময় আপনার থাকে। স্টার্ট হওয়ার পরে আপনার দেন একটা ক্যাজুয়াল দেওয়া যাওয়া যায়। এশিয়ান ক্যাম্পের আগে প্রস্তুতি ম্যাচ আয়োজন নিয়ে এখনও নেওয়া হয়নি কোনো পরিকল্পনা। হেড কোচ থমাস ডুলির সাথে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বাফুফে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। স্প্যানিশ লা লিগায় অ্যাথলেটিকো বিলবাওকে 2-0 গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। রাফিনিয়া দলকে এগিয়ে নেয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ফার্মিন লোপেজ। ঘরের মাঠ ক্যাম্প নুতে একের পর এক আক্রমণ শানাতে থাকে বার্সা। 70% বল দখলে রেখে বিলবাওয়ের রক্ষণের পরীক্ষা নিতে থাকে কাতালানরা। তবে প্রথম গোলে দেখা পেতে স্বাগতিকদের অপেক্ষা করতে হয় 37 মিনিট পর্যন্ত। পেদ্রির পাস ধরে দারুণ এক ফিনিশিংয়ে স্কোর লাইন 1-0 করেন রাফিনিয়া। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের উপর চাপ তৈরি করে খেলতে থাকে বার্সা। 82 মিনিটে ফার্মিন লোপেজের গোলে 2-0 ব্যবধানে জয় নিশ্চিত করে কাতালানরা। 2 ম্যাচে 2 জয় 6 পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে 2-এ রিয়াল মাদ্রিদ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।